তো এক্সামের আগে একদম পরীক্ষার আগে যেটা আমরা করি নর্মালি কনফিডেন্স বুস্টার ক্লাস। তো কনফিডেন্স বুস্টার ক্লাসে বেশ কিছু প্রশ্ন করব। আমি যে জিনিসগুলো একটু দেখানো সম্ভব হয়নি এখনো সেগুলো একটু দেখিয়ে দিই। যেমন এখানে 5 মার্কসের যে ইয়েটা থাকে সম্পাদ্য বলি আমরা, সেইগুলো একটু দেখিয়ে দিই যাতে ছাড়তে না হয়। আমি সবকটাই দেখিয়ে দিচ্ছি কারণ অত বড় কম্পাস আমি পাইনি এই মুহূর্তে, নিয়েছিলাম কিন্তু পেলাম না। তো আমি প্রসেসটা বলে দিচ্ছি, সবাই মেথডটা একই থাকবে। বলছে একটা ত্রিভুজ অঙ্কন করো যার একটা বাহুর দৈর্ঘ্য 6.5 সেন্টিমিটার। রুলারের সাহায্যে একটা 6.5 কাটলাম। এটাতে 5 মার্কস থাকে, ইজিলি পাওয়া যায়। সেন্টিমিটার। বাহু সংলগ্ন কোণ দুটোর পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি আর 75 ডিগ্রি। এইখানে যে কোণটা হবে না, এইখানে এই দুটো কোণের একটা হচ্ছে 45 ডিগ্রি 45 ডিগ্রি, একটা হচ্ছে কত 75 ডিগ্রি। তাই হবে, ওটা তো চাঁদার সাহায্যে করবো। ওই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে কিভাবে করব? পরিবৃত্ত অন্তর্বৃত্ত এই দুটোর মধ্যে দেখুন একটা দেয়, এটা আমি নাম দিয়েছি এগুলো নাম দিয়েছি কনফিডেন্স বুস্টার ক্লাস। ওইভাবে তো এবারে শেষের দিকে শুরু করেছি। তো প্রথমেই একটা বড় লাইন টানবে স্কেলের সাহায্যে। এখানে কম্পাস বসিয়ে এখানে একটা 6.5 6.5 সেন্টিমিটার কাটলেন। এবার এই বাহু সংলগ্ন কোণ দুটোর পরিমাণ 75 ডিগ্রি এবং 45 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে কম্পাস বসিয়ে চাঁদা বসিয়ে এখানে একটা 75 কাটলেন। ঠিক আছে, আর এদিকে একটা 45 কম্পাস দিয়েও কাটতে পারো, নাহলে 90 কাটবে। 90 কাটাটা আমি একটু দেখিয়ে দিই। এরকম নিলে এরকম এইখানে বসিয়ে এইভাবে কাটবে, এদিকে এখানে বসিয়ে এখানে কাটলে এটা 60 হলো। যদি 60 করতে হয় এভাবে জয়েন করে দেবে। এদিকে কাটলে 120 হবে এদিক থেকে এটা। তাহলে এদিকে কাটলে এখান থেকে বসিয়ে আর এখানে বসিয়ে এদিকে, তাহলে এটা 90 হলো। এইভাবে 90 অঙ্কন করা যায় কম্পাসের সাথে। তো এটার হাফ করবে সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত কীভাবে করে? যে কোনো একটা কম্পাস নেবে, এরকম করবে, এইখানে বসিয়ে এখানে কম্পাসের কাঁটাটা বসাবে, এদিকে কাটবে, এখানে বসাবে, এদিকে কাটবে, এটাকে জয়েন করে দেবে। এই হয়ে গেল আমার 45 ডিগ্রি। এটাকে বাড়িয়ে দিলেই 45 হয়ে যাবে। ঠিক আছে, সব কটা পদ্ধতি বলে দিচ্ছি একটার সঙ্গে, সময়টা কম তো। এইভাবে 90 করে জাস্ট কম্পাসটা নিয়ে যেন বৃত্তচাপটা একই থাকে। এখানেও তাই, বৃত্তচাপটা যেন একই থাকে। ঠিক আছে, এই বোর্ডের জন্য তো এইভাবে ধরে আঙুল দিয়েও করা যায়। ভুলে গেলাম কীভাবে। হ্যাঁ, এটা যারা আর্কিটেকচারে যায় তারা ভালো বোঝে। আঙুল দিয়েও করা যায় না তা না। ঠিক আছে, আপাতত এটা 45 ডিগ্রি, এটা 75 ডিগ্রি। হলো, আমার এতটা লাগছে না, আমি এই দিকটা মুছে দিচ্ছি কারণ আমার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এইগুলো আমার লাগছে না, আমি এগুলো রাখবো না। এটা হলো, এইটাও করে দিই। তো এইটা হলো আমাদের ত্রিভুজ। পরিবৃত্তর মানে কি? যেখানে পরিবৃত্ত হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, যেখানে ছেদ করে সেই ছেদ বিন্দু দিয়ে এটা আচ্ছা দেখা যাক, লম্ব সমদ্বি যে কোনো দুটো বাহু নেবো, এখানে করলাম, এই বাহুটার আমি লম্ব সমদ্বিখণ্ডক বার করবো। তো হাফের থেকে বেশি নিয়ে এখানে কাটবো, ঠিক একইভাবে বসিয়ে এদিকে কাটবো, এইখানে বসিয়ে এই বাহুটার আমি নাম দিয়ে দিই এ বি সি। এবার এই বাহুটার করে ঠিক একই বৃত্তকে আপনি এদিকে কাটলাম, এদিকে কাটলাম, লম্ব সমদ্বিখণ্ডক হলো, যুক্ত করে দিলাম। এবার কি করব? এই বাহুটারও করতে পারি, এবি করতে পারি, বিসিরও করতে পারি। আমি বিসির করছি। বিসির হাফের থেকে বেশি নিয়ে এখানে কাটলাম, এখানে কাটলাম। এবার এইখানে বসিয়ে এদিকে কাটবো, এদিকে কাটবো, লম্ব সমদ্বিখণ্ডক করে দিলাম।
দুটো করলেই হয়ে যায়, 3 নম্বরটা করলেও হবে, এদিক থেকেই যাবে এইভাবে লম্ব সমদ্বিখণ্ড। ছেদবিন্দু একই হয়, কনকারেন্ট, একই বিন্দু হবে, এটাকে করলেও হবে। এবার এইখান থেকে এটা হয়ে যাচ্ছে কেন্দ্র, এইখান থেকে নিয়ে এইটা হোক বা এইটা হোক, এগুলো হচ্ছে আমাদের ব্যাসার্ধ পরিবৃত্তের। এইটা নিয়ে এইভাবে একটা এই যে দৈর্ঘ্যটা নিলাম, এই দৈর্ঘ্যটা নিয়ে আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। করলাম, হয় পরিবৃত্ত দেয়, না হলে এটা হচ্ছে পরিবৃত্ত। এই এই দৈর্ঘ্যটা নিয়ে এই দৈর্ঘ্যটাও নেওয়া যেতে পারে, এই দৈর্ঘ্যটাও নেওয়া যেতে পারে, এই দৈর্ঘ্যটাও নেওয়া, যেটা ইচ্ছা একই হবে। একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি দিয়ে তো ব্যাসার্ধ তো সমানই হয়। এটা হচ্ছে পরিবৃত্ত, আর এটা এই কেন্দ্রটা হচ্ছে পরিকেন্দ্র। এটা লিখে দিতে হয় ছোট করে, 5 মার্কস খুব সহজে। পরিকেন্দ্র আর এই বৃত্তটা হচ্ছে পরিবৃত্ত, নাম দিয়ে দেবে কেন্দ্র, এটা ও, এগুলো একটু লিখে দিতে হয় ছোট করে, যাতে মার্কস না কাটতে পারে, 5 মার্কস থাকে। অন্তর্বৃত্তটাও আমি দেখিয়ে দেবো, একই কনসেপ্ট। পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের মধ্যে যে কোনো একটা দেয়, মার্কস খুব সহজে পাওয়া যাবে, এমন কিছু কঠিন না। লম্ব সমদ্বিখণ্ড মনে রাখবে, একটা বাহুর, একটা হচ্ছে কেন্দ্র কোণের সমদ্বিখণ্ড, এই হাফের থেকে বেশি নেবে কম্পাসের চাপটা নিয়ে, এখানে কাটবে হাফের একই এদিক, এই পয়েন্ট দিয়ে এইটা, এই পয়েন্ট দিয়ে এদিকে, এই পয়েন্ট দিয়ে এদিকে জয়েন করবে, এটা হয়ে যাবে লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ড, পারপেন্ডিকুলার বাইসেক্টর। 90 ডিগ্রি আর এটা হাফ। এবি ধরো, যে বাহুটার করবে এইভাবেই করতে হবে, হাফের থেকে বেশি, অনেক কিছুটা হলেও বেশি নিতে হবে, তাহলে বোঝা যাবে ভালো করে। তারপরে লম্ব সমদ্বিখণ্ডকগুলো এই হলো, এটা পরিবৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমি অন্তর্বৃত্তটাও দেখিয়ে দিই, দুটোর মধ্যে একটা দেয়, যদি অন্তর্বৃত্ত দিয়ে দেয় একই রকম, এরকম একটা ত্রিভুজ ড্র করতে হলো, ত্রিভুজ আঁকলাম, এবার ত্রিভুজ যেভাবে ইয়ে, খুব একটা কঠিন কিছু না। যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে তো ভালোই, আর যদি এরকমের দুটো, একটা বাহু একটা কোণ এইভাবে করবে, আমি এইরকমই করলাম ত্রিভুজ। 6.5 বা 6 সেন্টিমিটার যা দেবে দেবে, সমবাহু হলে ওই 6 সেন্টিমিটার নিয়ে এদিকে কাটবে, এদিকে কাটবে, এটাকে যুক্ত করে দেবে। এখানে যদি 75 হয় তাহলে এইরকম 75 একটা কোণ আঁকবে, আর এদিকে 45, ওটা চাঁদার সাহায্যে করলেও হবে। বললে এবার যদি অন্তর্বৃত্ত করে, অন্তর্বৃত্তে কি হয়, কি করতে হবে? অন্তর্বৃত্তের বাহুর লম্ব সমদ্বিখণ্ডক না, কোণের লম্ব সমদ্বিখণ্ডক, মানে সমদ্বিখণ্ডক করতে হবে। তাহলে এই কোণটা 75, তার মানে তার হাফ করতে হবে। কম্পাস নেবো, চাপ আঁকবো, করলাম, বৃত্তচাপটা না সরিয়ে এদিকে করলাম, কম্পাসের কাঁটাটা এদিকে বসিয়ে এদিকে কাটবো, এদিকে বসিয়ে এদিকে কাটবো, এই হয়ে গেল কোণের সমদ্বিখণ্ডক। যে কোনো আর একটা কোণের করতে হবে, এই কোণটার করলাম ধরা যাক বৃত্তচাপ নিয়ে, নিজের ইয়ে, কম্পাসের কাঁটাটা এখানে বসিয়ে এদিকে, এখানে বসিয়ে এদিকে, এবার যুক্ত করে দিলাম, করলাম। কোণের যে সমদ্বিখণ্ডক, এটা 75 হলে 37 জন্য হাফ ডিগ্রি করে হবে দুটোই, এটা 45 হলে 22-এর হাফ, ঠিক আছে, যদি এটা 45 ডিগ্রি নিতাম, ঠিক আছে। এইবার কি করব, এবার এখানে একটু ঝামেলা রয়েছে, কি হচ্ছে, এবার এইখান থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে, এইখানে মনে রাখবে, এইখানে যদি লম্ব সমদ্বিখণ্ডক করি, এটা এখানেই, মানে কোণের যদি সমদ্বিখণ্ডক করি এই বিন্দু দিয়েই যাবে, এটার উপপাদ্য ছিল ক্লাস 9। হ্যাঁ, এখান থেকে কি করতে, একটা বৃত্তচাপ নিতে হয়, বৃত্তচাপ নিয়ে একটু বড় করে নেবে যাতে দুটো বাহুকেই কাটে, বৃত্তচাপ এখানে কাটবে, এখানে কাটবে, ঠিক আছে। এটা বহিস্থ বিন্দু থেকে যদি একটা সরলরেখার উপর ইয়ে করতে হয়, এই বিন্দু নিয়ে এইখানে, আর এই বিন্দু নিয়ে এখানে, এটা লম্ব সমদ্বিখণ্ডক, এইখানে কম্পাসের ইয়েটা নিয়ে, কাঁটাটা
কম্পাসের যে কাঁটাটা, ধরো এই বুড়ো আঙুলটা কম্পাসের কাঁটা, এরকম এখানে বসে ওইটা করলে এবার এখানে জয়েন করে দেবে। ভালো করে শুনবে, রিপিটে রাখবে। এই এই যে দৈর্ঘ্যটা হবে না, কিন্তু এটাতে একটা মুশকিল আছে। আমাদের একজন শিক্ষক ছিলেন, উনি বলেছিলেন মেলে না তিনটে বাহুতে। এই যে দৈর্ঘ্যটা নিলাম, এই দৈর্ঘ্যটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। মানে অন্তর্বৃত্তে তাহলে আমাকে কি করতে হবে, দুটো জিনিস মনে রাখতে হবে অন্তর্বৃত্ত ড্র করার সময়। মানে অন্তর্বৃত্ত মানে ভেতরের দিকে লিখতে হবে। প্রথমে কোণের সমদ্বিখণ্ডক করতে হবে। এটা হচ্ছে কোণ সমদ্বিখণ্ডক, অন্তর্দ্বিখণ্ডকও বলতে পারো, সমদ্বিখণ্ডক অন্তর্দ্বিখণ্ডক। অন্তর্বৃত্ত, কোণের সমদ্বিখণ্ডক করলে, করে এইটা হচ্ছে কেন্দ্র, ও দিলাম। এইখান থেকে এই যে উল্টো দিকের বাহুটার উপরে যে এইটা হচ্ছে ব্যাসার্ধ, স্মল আর বলে, অন্তর ব্যাসার্ধ। এইটা নিয়ে ঘুরিয়ে, মানে ব্যাসার্ধ, এই কম্পাসটাকে এইভাবে নিয়ে, এই দৈর্ঘ্যটা নিয়ে এরকম করলে এরকম হয়ে যাবে। ওই জন্য ত্রিভুজটা সবসময় একটু হালকা করে আঁকবে। দুটো বাহু ভালো করে পরিষ্কার করে করলে মিলে যায়, থার্ড বাহুটা মিলতে চায় না, তখন কি করতে হবে, দুটো বাহু মিলে গেলে থার্ড বাহুটাকে একটু পরিষ্কারভাবে করতে হবে। এটা হচ্ছে অন্তর্বৃত্তের অঙ্কন পদ্ধতি। কোণের সমদ্বিখণ্ডক দুটো যেখানে মিট করবে, সেখান থেকে উল্টো দিকে একটা লম্ব অঙ্কন করে ওই ব্যাসার্ধটা নিতে হবে, ব্যাস। বুঝা গেল? এই হচ্ছে আমাদের ইয়ে। আর একটা ক্ষেত্রফলেরও দেয় 5 মার্কস, 5 মার্কস, খারাপ না, সহজভাবে করা যায়। রিপিট একবার শুনলেই বোঝা যাবে। আচ্ছা, এবার এখানে আর একটা জিনিসও দিয়েছে, একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে বলেছে যার ক্ষেত্রফল 41 বর্গ সেন্টিমিটার। বর্গক্ষেত্রের পরিসীমাটা লিখতে বলেছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 41 বর্গ সেন্টিমিটার। তার মানে আমার তো ওইভাবে বার করা যাবে না। 41, তার মানে বর্গক্ষেত্রের বাহুটা হয়ে যাবে এইটা, তাই না? আচ্ছা, খুব ভালো কথা। 41 প্রাইম নাম্বার, ইয়ে করা যায় না। তাহলে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা, ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক বা ত্রিভুজ অঙ্কন করতে হতো। সামান্তরিক করা যাবে এখানে, যদি এরকম করতাম সমান্তরিক, প্যারালোগ্রাম সমান্তরিক। কিন্তু প্রাইম ফ্যাক্টর তো 42 হলে হয়ে যেত, 7 আর 6 নিয়ে করতাম, কিন্তু 41 দেওয়া আছে, কিভাবে করবো? ঘুমাও যাবে না, এগুলো মুশকিল। তাহলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট যেভাবে করতাম, যদি 42-43 প্রাইম নাম্বার দিয়ে রেখেছে, এমন একটু টাইপ 41 করা যাবে না, কেন করা যাবে? 41 তো 41 আমি যদি 41 5 দিয়ে ডিভাইড করি, 5 8 40 তাহলে একটা কাজ করি, কি করি, তাহলে একটা প্রথমে সমান্তরিক অঙ্কন করি। মানে আমার এখানে x দেওয়া আছে √41, x স্কয়ার কত হবে ক্ষেত্রফল 41টাকে আমি এইভাবে লিখি 8 ইন্টু 5 ইন্টু 8.2 এত সেন্টিমিটার স্কোয়ার।
একটা সামান্তরিক ড্র করবো প্রথমে, এটা নিশ্চয়ই জানা আছে কীভাবে করতে হয়। একটা 8.2 ওই সামান্তরিকের কোণ দুটো 180 ডিগ্রি ওইভাবে করে এইটা 8.2 নিলে আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার নিলে। এবার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র কীভাবে অঙ্কন করে? এটা তো সামান্তরিক, এটা হচ্ছে সামান্তরিক, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, খুব আনন্দের কথা। বর্গক্ষেত্র করতে হবে না? আচ্ছা, তাহলে 8.2 বুঝি পরিষ্কার, তারপরে তার পরিসীমা কি একটা বলেছে। প্রথমে সমান্তরিকটা করলাম, এটা 5, এটা 8.2 করলে এটাকে বাড়াবে। এবার এই সমান্তরিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, প্রথমে এইখান থেকে 5 আর 8.2, তাহলে যার ক্ষেত্রফল সমান হবে সেটা করে তার ভেতরে ঝামেলা। এই সমান্তরিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মুশকিল হয়ে যাবে তাই না? এখানে সমান্তরিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ইয়েটা করা যাবে বর্গক্ষেত্র। এটা যদি সমান্তরিকটা হয়, এটা যদি সমান্তরিক হয় 5, এটা 8.2, এখান থেকে 5টা নিয়ে এখানে কাটতে হবে। এখানেটা প্রথমেই 90 ডিগ্রি ড্র করবেন, বর্গক্ষেত্র তাহলে 90 ডিগ্রি হবে, কিন্তু এই 5টা এখানে নিয়ে আসা খুব মুশকিল হয়ে যাবে। হয় কি করে? সেটা তো সম্ভব নয়, কারণ অতিভুজ তো অতিভুজই থাকবে। আর কিভাবে এটা করা যেতে পারে? মুশকিল ব্যাপার, এটা ভাবতে হবে, কারণ অতিভুজ তো অতিভুজই হবে, গাছ বাড়ি করে তো আর মেলাতে পারবো না। অ্যাকচুয়ালি এটা 42 দিলেও 6x7 করে করা যেত, তাই না? কিন্তু এমন জিনিস নিয়েছি সারাটা কম বেশি ইয়ে করতে হতো, 6 দিয়ে ডিভাইড করে হতো না, 41 দিয়ে রেখেছে। ত্রিভুজ একটা অঙ্কন করা গেলে নিয়ম তো তাই না, ত্রিভুজ যদি করতে হতো তাহলে কি করতে হবে? এটা ডবল ইয়ে করে যে ক্ষেত্রফল এর অর্ধেক হয়, একই সমান্তরাল আর একই ভূমির মধ্যে অবস্থিত ত্রিভুজ আর এর ক্ষেত্রফল। সমান্তরিক আর বর্গক্ষেত্র যদি একই ভূমি আর একই সমান্তরালের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল সমান হয় যদি দুটো সমান্তরিক হয়। বর্গক্ষেত্র তো সেই হিসাবে সমান্তরিক, মানে এরকম একটা বর্গক্ষেত্র হবে। এবার এই বর্গক্ষেত্রটা করে তার এই যে কোনো একটা বাহু মেপে নিলেই হয়ে যাবে, কিন্তু কথাটা হলো বর্গক্ষেত্রটা তো আর বর্গক্ষেত্র হলো না, তাই না? আমাকে তো ভূমিটা একই রাখতে হবে, তার মানে এই দিকে করতে হবে, ভূমিটা এই দিকে রাখতে হবে, ভূমি এইভাবে 8.2, কিন্তু সেটা কি করে সম্ভব? সমস্যা আছে, বর্গক্ষেত্র ড্র করা যে একটা সমস্যা হচ্ছে, কারণ 8.2 আর 5 তো এক করা যাবে না, এক হতে পারে এটাকে দুটো ভাগ সমান ভাগে ভাগ করলে, দুটো সমান ভাগে ভাগ করবো কি করে? আসবে না তো, আসা সম্ভব নয়, সময় নষ্ট হবে। তার থেকে অন্যগুলো করিয়ে আমি দেখবো, এটাকে চেষ্টা করতে হবে। যদি এই পদ্ধতিটা করে দিলাম, 41 তো x² 41, এটাকে দুটো সমান ভাগে ভাগ করবে, কত হয় 41?
ছয় 36, এখানে হচ্ছে 5 ডবল 6, 6 ডবল হচ্ছে 12, এখানে খুব বেশি হলে 4 বসাতে পারবে, তাহলে 6.4 এই রকমের 4 বসালে 496 হচ্ছে। হ্যাঁ এরকমই 6.4 করে নিলে হয়ে যাবে, 6.4ই নেবে বা কিছু একটা দশমিক নিয়ে নেবে, 6.4 ইন্টু 6.4 এইভাবে করলে হয়তো হয়ে যাবে। এরকমের একটা ইয়ে করতে হবে বড় ক্ষেত্রে, তাহলে তার পরিসীমা বার করবে 6.4 ইন্টু এইটাই হবে, ইন্টু 4 করে নেবে কম্পাসের সাহায্যে দেখে নেবে, সেটা বেটার হবে। তাহলে ডাইরেক্ট আমাকে ওইভাবে গিয়ে করতে হবে না, 41 দেয় না 42 এরকম থাকার কথা, এখানে দিয়েছে আর কি করা যাবে। কনফিডেন্ট বুস্টার ক্লাস একটু কনফিডেন্ট বুস্ট হোক আমাদের। আচ্ছা এবার কি, এবার ইয়েগুলো বলে দিয়েছি না, এইবার হচ্ছে একটা গোলকের ব্যাসার্ধের, দুটো গোলকের ব্যাসার্ধের যোগফল এত, ঘনফলের যোগফল এত, তাদের ব্যাসার্ধের লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু ইয়েগুলো একটু দেখিয়ে দিই। যেমন এইখানে এই অঙ্কটা আমি আগেও করিয়েছি কোন একটা ইয়েতে, তাও বলে সমকোণী চৌপল বলে দিয়েছে, ঘন আয়তন বলে দিয়েছে, মানে আমি এবিসি যদি ইয়ে ধরি তাহলে এবিসি দেওয়া আছে, এবিসি 144 ইউনিট আমি লিখলাম না ঘন সেন্টিমিটার, সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়, এটা প্রায়শই দেখতে পাচ্ছি বর্গ সেন্টিমিটার, আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর রুট হয়, আমি দুদিকে স্কোয়ার করে 13 সেন্টিমিটার দিয়েছি 169 হলো। চৌপলটার মাত্রা এবিসি বার করতে হবে, এটা হচ্ছে আয়তন, আয়তনের ফর্মুলা, চৌপল মানে এইরকম এ বি আর এটা হচ্ছে সি, কর্ণ মানে হচ্ছে এইটা, অ্যাকচুয়ালি কর্ণের ফর্মুলা এটা আমি স্কোয়ার করে দিয়েছি, বড় করে দিয়েছি, আয়তন এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে কর্ণ, কর্ণের বর্গ আর কি, কর্ণ স্কোয়ার। প্রথমে কি করা যাবে, এখান থেকে এবিসি বার করতে দিয়েছে, কি করে করবেন, এমনি ইয়ে করে দিন, এক তো করা যেতে পারে, হয় এবিসি বার করবেন তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, কি হবে, আমাকে এখান থেকে a প্লাস বি টা বার করতে হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 ব্র্যাকেটে এ বি বি সি সি এ, এই ভ্যালুটা পুরো দেওয়া আছে, এই ভ্যালুটা দেওয়া আছে, বসিয়ে দেবেন, a প্লাস বি প্লাস সি বেরিয়ে যাবে, a প্লাস বি প্লাস সি কত বেরোবে, স্কোয়ার রুট বেরোবে, তার স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কত 192 তার স্কোয়ার রুট কত হয় 300, দুটো ওভার 361, 19 বোধ হয় নাকি, এবার কি করব, এবার আর একটা জিনিস বার করব, এই ফর্মুলাটাও নিশ্চয়ই জানা আছে, a প্লাস বি প্লাস সি বেরোলো, কিন্তু আমাকে তো সেটা চাইনি, আমাকে চেয়েছে চৌপলের মাত্রা, এবার a প্লাস বি প্লাস সি বেরোলো,
এই ফর্মুলাটা জানা আছে নিশ্চয়ই, এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, তারপরে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। এর ভ্যালু জানা আছে, এর ভ্যালু জানা আছে, এই মানটা ব্র্যাকেট কমন নিলে এইরকমই লিখবো। ওখানে যেটা দেওয়া ছিল হাফ করে ওখানে বসিয়ে দেবো, এইটা পেয়ে যাবে, এবিসির মানও দেওয়া আছে, এ কিউব বি কিউব সি কিউব পেয়ে যাবে। লাভ কি হবে? হয়ে যাবে, কারণ আমার এ প্লাস বি প্লাস সি বেরিয়ে গেছে, এটা হচ্ছে 19, সমকোণী চৌপল বলেছে, আর এদিকে দিয়ে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য মানে স্কোয়ার বি স্কোয়ার সি, সেটা আবার 169, আর সমকোণী চৌপল তার মানে 19 আছে, 169 কিরকম আসবে, কিরকম ভাবে আসতে পারে? 13 স্কোয়ার, 13 স্কোয়ারটা কিসে আসতে পারে? একটা আসতে পারে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা একটা আসতে পারে, আর কিছুতে আসবে না। আর 5 স্কোয়ার 4 স্কোয়ার 3 স্কোয়ার এইভাবে আসবে। 12 4 3, দেখুন 12 4 3 নিলে 19 আসে, তার মানে এই হচ্ছে, এটা বাই ইন্সপেকশনই করতে হবে, 12, এই হচ্ছে 4, এই হচ্ছে 3। একটু কনফিডেন্স বুস্ট হয় এগুলো করলে। ভালো প্রশ্ন, বুদ্ধি খাটিয়ে করতে হবে, কোনোভাবে সলভ করতে গেলে কোনোদিনও হবে না, এত বড় হয়ে যাবে যে পরীক্ষায় 3 মার্কসের 4 মার্কসের জায়গায় 10 মার্কস ছুটে যাবে এইভাবে। কারণ 5 স্কয়ার ট্রিপলেট তো, পাইথাগোরিয়ান ট্রিপলেট, এইভাবে করলাম, আর এটার সঙ্গে মিলেও যাচ্ছে 12 4 3। বুদ্ধি খাটাতে এই ফর্মুলাটাও লাগে, মনে যাবে। এটা গেল। এবার বলেছে দুটো গোলকের ব্যাসার্ধ যোগফল 10 সেন্টিমিটার। গোলকের ব্যাসার্ধ একটা ক্যাপিটাল আর একটা স্মল আর যদি ধরি তাহলে সেটা 10, ঘনফলের যোগফল 4/3, 4/3 পাই আর কিউব, 4/3 পাই স্মল আর কিউব, সেটা কত? 880। ওকে, ব্যাসার্ধের গুণফল ক্যাপিটাল আর স্মল আর বার করতে হবে, খুবই ইয়ে। আমি প্রথমে কি করব, এখান থেকে আর কিউব স্মল আর কিউব করে নিলাম, একটা ক্যাপিটাল আর ধরলাম, একটা স্মল আর। 880 4/3 পাই, 4/3 পাই উল্টে দেবো, 3/4 পাই, পাই মানে 22 7, 7/22, এদিকে গেলে কমন নিয়ে উল্টে দিলাম, এইটা কত হচ্ছে? 210। আমাকে বার করতে বলেছে এইটা, এইটা কত হবে গুণফল, তাহলে কি করব? আমার তো খারাপ দরকার নেই, আমার তো এইটা দেওয়া আছে, আমি এটাকে এইভাবে লিখি, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব 3ab এ প্লাস বি ইকুয়াল টু 210। এটা হচ্ছে 10 কিউব মাইনাস 3, আমার এই জিনিসটাই লাগবে, 9×10 ইকুয়াল টু 210। 10 কিউব কত? 1000, তার মানে এদিকে গেলে 1000 মাইনাস 210 ইকুয়াল টু 30 ক্যাপিটাল আর স্মল আর। 1000 থেকে 210 মাইনাস করলে কত হবে? 790, 790 ডিভাইডেড বাই 30, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ঠিক করলাম? 800 210 কি হবে না? এই 10 3
830, হ্যাঁ 210 ঠিকই আছে, ক্যালকুলেশন তো কিছু ভুল করিনি, 880 দিয়ে রেখেছে। হ্যাঁ আচ্ছা, 0 0 কেটে গেল, তাহলে এইটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর মানে হচ্ছে 79/3। ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, যদি কিছু ভুলভ্রান্তি হয়, আমার মনে হয় না কিছু ভুল করেছি, এই এবার দেখে নিতে হবে, ক্যালকুলেশন ঠিকই আছে। কনফিডেন্স বুস্টার ক্লাস, সেজন্য আমি একটু যেগুলো একটু কঠিন কঠিন সেগুলো একটু দেখে নিচ্ছি। মোটামুটি আমি কোনো খুব একটা দু একটা জায়গায় রেখেছি, বাকি সব মোটামুটি করানোই